আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানসিলা হক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিন ধরে চলা যুদ্ধের সমাপ্তি হয়েছে। ইরান ও ইসরায়েল উভয়ই এই যুদ্ধে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে এবং একই সাথে প্রতিপক্ষের বড় ধরনের ক্ষতি করারও দাবি করেছে। এই যুদ্ধটি একবিংশ শতকের অন্যতম সংক্ষিপ্ত যুদ্ধ হিসেবে চিহ্নিত হয়েছে। ইরান এই যুদ্ধে বিজয় দাবি করেছে এবং ইরানের কাছে এই যুদ্ধটি অনেকটাই 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধের পরের মতো, যা ছিল বিংশ শতকের দীর্ঘতম প্রচলিত যুদ্ধ। ওই যুদ্ধেও তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনও বিজয় দাবি করেছিলেন। উভয় যুদ্ধের ক্ষেত্রেই ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এই বাস্তবতায় ইরান আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যাতে আবারও ইসরায়েলের এরকম কোনো আক্রমণ আসলে ইরানের দাঁত ভাঙা জবাব দিতে পারে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইরান ইরাক কিংবা ইরান ইসরায়েল উভয় যুদ্ধের ক্ষেত্রেই ইরান ছিল আক্রমণের লক্ষ্য এবং এই সংঘাতগুলোকে তারা আরোপিত যুদ্ধ বা জাং-এ-তাহমিলি হিসেবে ব্যাখ্যা করেছিল। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের আলোকেই তাদের উপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও উভয় ক্ষেত্রেই ইরান তার বিজয়ের ঘোষণাকে কৌশলগত ধৈর্যের অবস্থান নেয়ার মধ্যে দিয়ে জোরালো করেছিল। ইরান ইরাক যুদ্ধের পর ইরান একটি অনুকূল সময় এবং পরিস্থিতির জন্য অপেক্ষা করেছিল অনেকদিন। অবশেষে ইরান নয়, বরং যুক্তরাষ্ট্রই 1991 সালের উপসাগরীয় যুদ্ধে সাদ্দাম হোসেনকে অনেকটা বিপর্যস্ত করে দেন এবং 2003 সালে তাকে সম্পূর্ণরূপে অপসারণ করেন। তেহরানের দৃষ্টিভঙ্গি থেকে এইবারও সেই কৌশলগত ধৈর্য ধারণের নীতি অবলম্বন করা হচ্ছে। যদিও বর্তমান যুদ্ধবিরতিকে ইরান প্রশাসন প্রকাশ্যে স্বাগতই জানিয়েছে, তবে ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে এই প্রতিক্রিয়াটিকে আগাগোড়াই একটি কৌশলগত বিরতি হিসেবে দেখা হচ্ছে, দীর্ঘস্থায়ী শান্তি হিসেবে নয়। ইরানের দিক থেকে চিন্তা করলে ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধবিরতির একটি স্পষ্ট কৌশলগত উদ্দেশ্য রয়েছে। ইরানের দীর্ঘদিনের কৌশলগত ধৈর্যের নীতির সাথে সামঞ্জস্য রেখে এবার টাইম কিল করাকে একটি সম্পদ হিসেবেই গণ্য করা হচ্ছে। এই সময়ের মধ্যে ইরান তাদের পরমাণু কৌশল পুনর্মূল্যায়ন করবে এবং আঞ্চলিক জোট সম্প্রসারণ করবে, সেই সাথে আন্তর্জাতিক প্রতিরোধের সীমা পরীক্ষা করবে। একই সাথে ইরানের কৌশলবিদেরা তাদের প্রতিরোধমূলক কৌশল পুনরায় পর্যালোচনা করবেন বলেও ধারণা করা হচ্ছে। বিশেষ করে অসম নৌ সামরিক সক্ষমতা এবং সাইবার অপারেশন নিয়েও ইরান হয়তো এই যাত্রায় কাজ করবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রতিশোধমূলক পরিকল্পনাও প্রণয়ন করবে ইরান। যুদ্ধবিরতির নামে ইরান হাতে যে সময়টি পেল, তাতে ইরান মৌলিকভাবে 3টি কাজ করবে। প্রথমত, যে কাঠামোর নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্গঠন করবে। যে পরিমাণ অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যয় হয়েছে তার দ্বিগুণ অস্ত্র তৈরি করে অস্ত্র মজুদ আগের জায়গায় নেওয়া হবে। এবং তৃতীয়, ইরান আগামীতে আন্তর্জাতিক কূটনৈতিক আক্রমণেরও পরিকল্পনা সাজাবে, যাতে ইসরায়েল এই ধরনের আগ্রাসী আক্রমণ করলে ইরান একাধিক সঙ্গী নিয়ে তা মোকাবেলা করতে পারে। এখানে বলা দরকার যে 1981 সালের জুনে ইরানের ইসলামিক রিপাবলিকান পার্টির ওপর বোমা হামলা চালানো হয়, যাতে দলটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বেহেশতি এবং 74 জন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হন। ওই মাসে ইরান তার অন্যতম প্রভাবশালী সামরিক কমান্ডার মোস্তফা চামরানকেও ইরাকের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে হারায়। এরপর 1981 সালের আগস্টে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বাহনার তেহরানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বোমা হামলায় নিহত হন। এই হামলা চালিয়েছিল মুজাহিদিন-ই-খালেদ। এই সশস্ত্র বিরোধী দলটি ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরান ইরাক যুদ্ধকালে সাদ্দাম সরকারের সঙ্গে জোট বাঁধে। যে বোমা দিয়ে ইরানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে একসাথে হত্যা করা হয় তা স্থাপন করেছিল মাসুদ কাশ্মীরি, যিনি ছিলেন মুজাহিদিন-ই-খালকের একজন সদস্য, যিনি নিরাপত্তা কর্মকর্তা সেজে সরকারের ভেতরে প্রবেশ করেছিলেন। বিস্ফোরণে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় পুলিশ প্রধান, জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যসহ 8 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন, যা ইরান ইরাক যুদ্ধের শুরুর দিকে অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ ধ্বংসযজ্ঞ হিসেবে বিবেচিত হয়। তবুও এই ক্ষতির পরও ইরান একটি পাল্টা আক্রমণ শুরু করতে সক্ষম হয়েছিল, যার ফলশ্রুতিতে ইরানে আগমনকারী সকল ইরাকি সেনা ইরান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
গত 13 জুন শুক্রবার সকালে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে। এই হামলা শুধু পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় সীমাবদ্ধ ছিল না, বরং জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদের লক্ষ্য করেও হামলা চালানো হয়। এই হামলায় শহীদ ব্যক্তিদের মধ্যে ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার হোসেন সালামি, মহাকাশ বিভাগের প্রধান আমির আলী হাজিজাদে এবং একাধিক পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা। এরপরও ইরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়েছিল, যা ইসরায়েলের বহুল প্রশংসিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের বাধা এড়িয়ে ইসরায়েলের অনেকগুলো শহরে আঘাত হানে এবং ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণ হয়। এবারের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের যে ক্ষতি হয়েছে, যে পরিমাণ স্থাপনা ধ্বংস হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তা ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। 12 দিনের যুদ্ধ শেষে একটি যুদ্ধবিরতি হওয়ায় ইরান এখন ইরান পুনর্গঠন ও পুনরায় সজ্জার দিকে মনোনিবেশ করতে পারবে। এই যুদ্ধে ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ বেশ কিছুটা কমেছে। কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় কিছুটা অবকাশ পাওয়ায় ইরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডার পূরণ ও আধুনিকায়নকে অগ্রাধিকার দেবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের ফাত্তাহ ও খাইবার শেকান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সেই সঙ্গে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করবে, যাতে ভবিষ্যতের আকস্মিক হামলার মুখে প্রস্তুত থাকতে পারে। এই সাম্প্রতিক যুদ্ধ থেকে ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে, আর তা হলো আধুনিক যুদ্ধে বিজয় সম্ভব নয় যদি না একটি সক্ষম ও আধুনিক বিমান বাহিনী থাকে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরোধ পদ্ধতি কিছু কৌশলগত শক্তি দেখালেও এর কিছু দুর্বলতাও সামনে এসেছে। বিশেষ করে দেখা গেছে ড্রোন ভিত্তিক প্রতিরোধ পদ্ধতিগুলো আকাশ ও ইলেকট্রনিক যুদ্ধের মুখোমুখি হলে বেশ অকার্যকর হয়ে যায়। এই কৌশলগত ঘাটতি পূরণে এখন ইরান রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং Su-35 যুদ্ধবিমান সংগ্রহ করার চেষ্টা করবে। তবে এই যুদ্ধে ইরানের বর্তমান প্রশাসনের আরেকটি লাভ হয়েছে, আর তা হল তারা এই যাত্রায় টিকে গেছে এবং তাদের বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে যতটুকুই অসন্তোষ ছিল তা অনেকটাই দূর হয়েছে এবং জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইরানের মানুষ বর্তমান প্রশাসনের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হয়েছে। ইরান আক্রমণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যতম একটি লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন। এই উদ্দেশ্য পূরণে তারা ইরানের নির্বাসিত যুবরাজ ও সাবেক স্বৈরাচারী শাসক শাহের পুত্র পাহলভি জুনিয়রকেও ব্যবহার করেছে। জুনিয়র শাহ ইরানের আয়াতুল্লাহর প্রশাসনকে হটানোর জন্য জনগণকে প্ররোচিত করার সব চেষ্টাই করেছেন। এমনকি 24 জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি ফ্রান্সের রাজধানী প্যারিসে এক টেলিভিশন সংবাদ সম্মেলন করেন। 64 বছর বয়সে নির্বাসিত এবং আত্মঘোষিত এই যুবরাজ ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন যেন ইরানের সরকারকে আর কোনো লাইফলাইন না দেয়া হয় এবং ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আর কোনো আলোচনাও না করা হয়। সংবাদ সম্মেলনে পাহলভি জোর দিয়ে বলেন, ইরানের ইসলামী প্রজাতন্ত্র ধ্বংসের পথে। এটাই আমাদের বার্লিন প্রাচীর মুহূর্ত। তিনি সাধারণ ইরানিদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পক্ষ ত্যাগেরও আহ্বান জানান। কিন্তু পাহলভির উৎসাহে যে ব্যাপক প্রতিবাদ হওয়ার কথা ছিল তা বাস্তবে ঘটেনি, বরং সরকার বিরোধীরা বিদেশি শক্তির আক্রমণের মুখে জাতীয় পতাকার পাশে দাঁড়ান। শাহ জুনিয়র যদিও ইসলামী প্রজাতন্ত্র উৎখাতে ইসরায়েলের সঙ্গে ঐক্য গড়ার জন্য প্রস্তুত ছিলেন, অধিকাংশ ইরানি তার সাথে ছিলেন না, বরং যেটুকু সমর্থন তার ছিল তাও তিনি হারিয়ে ফেলেছেন। কারণ ইরানে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কোনো নিন্দা তিনি জানাননি, অথচ ইসরায়েলের এই হামলায় 600 জনেরও বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের সরকার বিগত কয়েক বছর বেশ কিছুটা দমনমূলক নীতির কারণে কিছুটা সমালোচনার মুখে পড়েছিল। সংস্কারপন্থী এবং পশ্চিমা ভাবধারার কিছু অ্যাক্টিভিস্টের সাথে ইরানের বর্তমান প্রশাসনের কিছুটা দূরত্ব হয়েছিল। রেজা শাহ জুনিয়র এই সুযোগে গদি পাল্টে দিতে চেয়েছিলেন, এজন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আস্থাভাজন হতেও দ্বিধা করেননি। কিন্তু তার এই আচরণের কারণে তার আশা ভরসা সবটাই এবার শেষ হয়ে গেল।
ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে ইরান সরকার যেভাবে জনসমর্থন ও গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছে এবং পাহলাভি জুনিয়র যেভাবে প্রত্যাখ্যাত হয়েছেন তা দেশটির বর্তমান প্রশাসনকে অনেকটাই সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ ইনফোটেনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।